আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সিটাক উইথ রিফা। আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব, এটা যারা স্পেশালি ক্লাস 3 পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, এছাড়াও যারা ইন্ডিয়ান ক্যাডেটরত অবস্থায় জাহাজে সি টাইম করতেছেন, এবং যারা ইনল্যান্ড ভেসেলে ক্লাস 3, ক্লাস 2, ক্লাস 1 এবং এমইও 5 এবং এমইও 4 এর জন্য প্রিপারেশন নিচ্ছেন, তারা আমার এই ভিডিওটি ফলো করলে অনেক বেশি উপকৃত হবে বলে আমি আশা রাখি। আজকে আমি যে টপিকস নিয়ে আলোচনা করব, এটি জাহাজে খুব ইম্পর্টেন্ট একটি টপিকস। যে টপিকস নিয়ে অনেকেই বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়ে থাকেন, কিন্তু তারা বিভিন্ন অ্যান্সার কিভাবে হবে বা কিভাবে করতে হবে, তাদের এই বিষয় নিয়ে অনেক কনফিউশনে ভুগে থাকেন। সো আমার এই ভিডিওটি ফলো করলে আপনারা সমস্ত ধারণা ক্লিয়ার হয়ে যাবেন। সো আজকে আমি যেই প্রশ্নগুলো কভার করব তা হচ্ছে রিভার্স পাওয়ার ট্রিপ কাজ কি, অর্থাৎ তার মেইন ফাংশনটা কি, রিভার্স পাওয়ার ট্রিপ কিভাবে কাজ করে, রিভার্স পাওয়ার ট্রিপে ভোল্টেজ কয়েল এবং কারেন্ট কয়েলে কাজ কি, ভোল্টেজ কয়েলে কেন টার্ন সংখ্যা বেশি দেওয়া হয়েছে, কারেন্ট কয়েলে কেন টার্ন সংখ্যা কম দেওয়া হয়েছে, এই জায়গায় যে আমাদের পাওয়ার ফ্যাক্টর রয়েছে সে পাওয়ার ফ্যাক্টর কিভাবে কাজ করে, এই জায়গায় আমাদের ফেস অ্যাঙ্গেল কিভাবে পরিবর্তন হয়, এবং এই জায়গায় ভোল্টেজ কারেন্টকে কিভাবে ল্যাগ করে থাকে, আমি সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করে থাকবো। সো আমার ভিডিওটি শেষ করার পর্যন্ত আপনারা দেখতে থাকুন। রিভার্স পাওয়ার ট্রিপটি মূলত কি? আমরা নর্মালি জানি একটি জেনারেটর বিদ্যুৎ প্রডিউস করে সে বাসবারে সাপ্লাই করে থাকে, এবং বাসবার থেকে সমস্ত জায়গায় বিভিন্ন মেশিনারিজ অপারেট করার জন্য আমাদের বিদ্যুৎটা ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু যদি কোনো কারণে, যেমন বিভিন্ন ফুয়েলের প্রবলেমের কারণে বা মেকানিক্যাল কোনো প্রবলেমের কারণে অথবা গভর্নরের কোনো প্রবলেমের কারণে যদি ইঞ্জিনের লোডটি আস্তে আস্তে ছেড়ে দেয় অথবা ইঞ্জিনের আরপিএম আস্তে আস্তে ডিক্রিজ হওয়া শুরু করে, ঠিক ওই মুহূর্তে যখন সম্পূর্ণ লোড সে ছেড়ে দেয়, যখন লোডটা মাইনাসে চলে আসে, তখন জেনারেটর আর বিদ্যুৎ প্রডিউস করতে পারে না। তখন জেনারেটর বিদ্যুৎ প্রডিউস করার পরিবর্তে মেইন বাসবার থেকে বিদ্যুৎটি গ্রহণ করে মোটরের ন্যায় ঘোরা শুরু করে। অ্যাজ এ রেজাল্ট আমাদের প্রাইম ওভারে বিভিন্ন কিছু ক্ষতি হয়ে যেতে পারে। যেমন আমাদের ব্রেকডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আমাদের বেয়ারিংগুলো ডিফরমেশন হওয়ার সম্ভাবনা থাকবে, আমাদের ক্র্যাঙ্কশ্যাফটে বিভিন্ন ধরনের প্রেশার পড়ার সম্ভাবনা থাকবে। অ্যাজ এ রেজাল্ট আমাদের প্রাইম ওভার ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। দ্যাটস ওয়াই এগুলো থেকে সেভ করার জন্য আমাদের একটি ট্রিপ মেকানিজম ব্যবহার করা হয়, যাকে বলা হয় রিভার্স পাওয়ার ট্রিপ। সেই রিভার্স পাওয়ার ট্রিপটি আমরা মূলত ব্যবহার করে থাকি এই মোটরের ন্যায় আচরণ থেকে প্রিভেন্ট করার জন্য। সো এখন আমি আপনাদের সামনে একটি ফিগার উপস্থাপন করব। চিত্রটি লক্ষ্য করলে দেখা যাবে এই জায়গায় অনেকগুলো আলাদা আলাদা পার্টস রয়েছে। আমি প্রথমে সংক্ষেপে পুরো ডিটেলসটা আলোচনা করব, তারপরে আমি সম্পূর্ণ ডিটেলসে প্রত্যেকটা পোর্শন আলাদা আলাদাভাবে আমি শেয়ার করব। অ্যাট ফার্স্ট এখানে কি হয়, অ্যাট ফার্স্ট আমাদের মেইন বাসবার থেকে ভোল্টেজ কয়েল এবং কারেন্ট কারেন্ট নিয়ে তাদের মধ্যে নিজস্ব ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে। কিন্তু নিজস্ব ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তারা ঠিকই তৈরি করে, কিন্তু তারা একই সময়ে করে না, তাদের মধ্যে কিছু না কিছু ডিফারেন্স থেকে থাকে, কেউ আগে করে কেউ পরে করে। এর জন্য এই জায়গায় ফেজ ডিফারেন্স তৈরি হয়। অ্যাজ এ রেজাল্ট ফেজ ডিফারেন্স তৈরি হওয়ার কারণে আমাদের যে অ্যালুমিনিয়াম ডিস্ক রয়েছে সেই অ্যালুমিনিয়াম ডিস্কে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। যখন রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, তখন এই জায়গায় অ্যালুমিনিয়াম ডিস্কে অ্যাকর্ডিং টু টর্ক অনুযায়ী আমাদের এই জায়গায় একটা ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হয়। যখন ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হয়, তখন আমাদের এই জায়গায় একটি স্টপার থাকে। যখন স্টপার থাকে স্বাভাবিক অবস্থায়, অর্থাৎ স্বাভাবিক জেনারেটরের অপারেশন অবস্থায়, আমাদের অ্যালুমিনিয়াম ডিস্কটা যে ক্লকওয়াইজে ঘুরতে শুরু করতে চায়, ঠিক সেই জায়গায় স্টপার দিয়ে সেটাকে বন্ধ করে দেওয়া হয়, যাতে আমাদের অ্যালুমিনিয়াম ডিস্কটা স্টপ অবস্থায় থাকে। কিন্তু যখন এই দিক দিয়ে রিভার্স পাওয়ার ড্র করা হয়, অর্থাৎ রিভার্স পাওয়ার ট্রিপ অ্যাক্টিভ হয়ে যায়, ঠিক ওই মুহূর্তে ভোল্টেজ সেমই থাকে, কারণ ভোল্টেজ রেফারেন্স ভোল্টেজ, কিন্তু কারেন্টের দিক টোটালি চেঞ্জ হয়ে যায়। কারেন্টের দিক তখন উল্টা ডিরেকশন হয়ে যায়। কারেন্টের দিক যখন উল্টা ডিরেকশন হয়ে যায়, তখন আমাদের অ্যালুমিনিয়াম ডিস্কটি যে ক্লকওয়াইজে ঘুরতেছিল এখন এন্টি ক্লকওয়াইজে ঘোরা শুরু করবে। এন্টি ক্লকওয়াইজে যখন ঘোরা শুরু করবে, তখন সেই স্পিন্ডলকে পুশ করবে। স্পিন্ডলকে পুশ করলে তখন সেই জায়গায় আমাদের ট্রিপ কন্ট্যাক্ট অ্যাক্টিভেট হয়ে গিয়ে আমাদের রিভার্স পাওয়ার ট্রিপ অ্যাক্টিভ হয়ে আমাদের জেনারেটরকে এই সেফ থেকে বাঁচাবে। এখন প্রশ্ন হতে পারে, তাহলে রিভার্স পাওয়ার ট্রিপ কত লোডে অ্যাক্টিভ হবে? রিভার্স পাওয়ার ট্রিপ নর্মালি আমাদের মেরিন মেশিনারিতে 10 থেকে 15% যখন লোডে চলে আসে, ঠিক ওই মুহূর্তে রিভার্স পাওয়ার ট্রিপ অ্যাক্টিভেট হয়। অর্থাৎ ধরেন আপনার জাহাজে একটি জেনারেটরের টোটাল ক্যাপাসিটি আছে 100 কিলোওয়াট।
যখন 15 কিলোওয়াটের নিচে চলে আসবে সাথে সাথে আমাদের ট্রিপটা অ্যাক্টিভেট হয়ে গিয়ে আমাদের মোটরিং ইফেক্ট থেকে আমাদেরকে বাঁচিয়ে দিবে। এখন প্রশ্ন হচ্ছে ভোল্টেজ কয়েল এবং কারেন্ট কয়েলের টার্ন সংখ্যার ডিফারেন্স কেন? ভোল্টেজ কয়েলে কেন বেশি, কারেন্ট কয়েলে কেন কম? কারণ আমরা কি জানি, ভোল্টেজ কয়েলে নর্মালি হচ্ছে ভোল্টেজ কয়েল রেফারেন্স ভোল্টেজ হিসাবে এই জায়গায় কাজ করে। যখন আমাদের যেই ভোল্টেজটা মেইন বাসবার থেকে ড্র করা হয়, অর্থাৎ যে 440 ভোল্টেজের ভোল্টেজটা ড্র করা হয়, সেটা আমাদের ভোল্টেজ কয়েলে চলে আসে। যখন ভোল্টেজ কয়েলে চলে আসে, যেহেতু এখানে ভোল্টেজ খুবই বেশি, তাই এখানে কারেন্টের সংখ্যা খুবই কম। কারেন্টের সংখ্যা কম হওয়ার কারণে আমাদের এই জায়গায় যে ভোল্টেজ কয়েলটি রয়েছে, সেই ভোল্টেজ কয়েলে কারেন্টের পরিমাণ কম থাকতে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বেশি স্ট্রং হবে না, উইক হবে। কিন্তু আমাদের দরকার কি, আমাদের একটা রেফারেন্স একটা পর্যায়ে পৌঁছাতে হবে যে আমার এতটুকু ভোল্টেজ কয়েলে এতটুকু ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আমাকে ডেভেলপ হইতে হবে। এর জন্য আমাদের ভোল্টেজ কয়েল যদি আমরা কম দিয়ে দিই, ভোল্টেজ কয়েলের টার্ন সংখ্যা যদি আমরা কমিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে না। এর জন্য আমাদের এই জায়গায় অধিক সংখ্যক টার্ন সংখ্যা ইউজ করা হয়েছে, যাতে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটাকে স্ট্রং করতে পারি। এর জন্য আমরা এই জায়গায়, যেহেতু কারেন্টের সংখ্যা খুবই কম, আমরা এই জায়গায় চিকন তার ব্যবহার না করে, আবার মোটা তার ব্যবহার না করে, এই জায়গায় অনেকের কনফিউশন দেখা থাকে। এই জায়গায় আমরা, যেহেতু কারেন্টের সংখ্যা খুবই কম, তাই এই জায়গায় আমরা মোটা তার ব্যবহার না করে আমরা চিকন তার ব্যবহার করে থাকি। এবং নিচে রয়েছে আমাদের কারেন্ট কয়েল। কারেন্ট কয়েলের টার্ন সংখ্যা কেন অত কম? কারেন্ট কয়েল হচ্ছে আমাদের লোড কারেন্ট। আমাদের লোড কারেন্টে যতটুকু কারেন্ট থাকবে, ঠিক কারেন্ট এই জায়গায় আমাদের ততটুকুই অ্যাপ্লাই হবে। সো লোড কারেন্ট যেহেতু আমাদের থেকেই থাকে, সেহেতু কারেন্টের মধ্যে আমাদের কারেন্ট চলে এসে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আগে থেকেই স্টার্ট হওয়া শুরু করে। যেহেতু আগে থেকে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড স্টার্ট হওয়া শুরু করে, সেহেতু এই জায়গায় ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আগে থেকেই স্ট্রং। সো আমি যদি বেশি পরিমাণ টার্ন সংখ্যা দিয়ে দিই, তাহলে কি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আরও বেশি স্ট্রং হবে। আরও বেশি যদি স্ট্রং হয়, সেই জায়গায় রেসিস্ট্যান্স বেড়ে যাবে। রেসিস্ট্যান্স যদি বেড়ে যায়, সেক্ষেত্রে আমাদের কি হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে আমাদের এক্সেস পরিমাণ কারেন্ট এখানে ক্রিয়েট হয়ে যাবে, অর্থাৎ ওভার সেন্সিটিভিটি হয়ে যাবে আমাদের ট্রিপ, এই রিভার্স পাওয়ার ট্রিপটা। দেয়ার্স ওয়াই আমাদের এখানে টার্ন সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে, যাতে আমরা নির্দিষ্ট পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড এই জায়গায় ক্রিয়েট করতে পারি অ্যাকর্ডিং টু ভোল্টেজ কয়েল অনুযায়ী। সো দ্যাটস ওয়াই এই জায়গায় আমাদের চিকন তার ব্যবহার না করে আমরা এই জায়গায় মোটা তার ব্যবহার করি। কারণ চিকন তার ব্যবহার করে, যেহেতু হাই লোডে কারেন্ট এখানে অলরেডি চলে এসেছে, যদি আমরা চিকন তার ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের ইনসুলেশন ড্যামেজ হতে পারে, আমাদের কয়েলটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দ্যাটস ওয়াই আমরা এই জায়গায় মোটা তার ব্যবহার করে থাকি। এখন মূলত কি ঘটনা ঘটতেছে, এই জায়গায় যখন নর্মাল অপারেশন চলে, তখন ভোল্টেজ কয়েল এবং কারেন্ট কয়েল তাদের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে, কিন্তু তারা একই সময় ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে না। তাদের মধ্যে কিছু পরিমাণ ফেজ ডিফারেন্স থেকে থাকে, অর্থাৎ ভোল্টেজ কয়েল একটু আগে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে এবং কারেন্ট কয়েল ঠিক একটু পরে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে। অর্থাৎ ভোল্টেজ কয়েলের ম্যাগনেটিক ফিল্ডটাকে কারেন্ট কয়েলের ম্যাগনেটিক ফিল্ড ফলো করে। সাপোজ মনে করেন দুইজন দৌড়াচ্ছে, ফার্স্ট ওয়ান যে দৌড়াচ্ছে আর পেছনে যিনি আছে তিনি ফার্স্ট ওয়ানকে ফলো করতেছে। ওকে, যখন ফার্স্ট ওয়ানকে ফলো করতে, তার মানে কি সেকেন্ড পার্সন ফার্স্ট ওয়ানকে ফলো করতেছে, সে হচ্ছে ফলোয়ার। সো সেই অনুযায়ী এই জায়গায় ভোল্টেজ হচ্ছে এই জায়গায় লিড করতেছে এবং কারেন্ট হচ্ছে এই জায়গায় তাকে ফলো করতেছে। সো দ্যাটস ওয়াই এই জায়গায় ভোল্টেজ কারেন্টকে ল্যাগ করে থাকে। কিন্তু অন্যান্য পোর্শনের ক্ষেত্রে যদি কারেন্ট যদি আগে চলে যায়, সেক্ষেত্রে কারেন্ট আগে ল্যাগ করবে, এবং ভোল্টেজ যদি পরে যায়, সেক্ষেত্রে কারেন্ট ভোল্টেজকে ল্যাগ করে ফেলবে। সো কিন্তু আমাদের এই জায়গায় ভোল্টেজ আগে চলতেছে এবং কারেন্ট পরে চলতেছে। দ্যাটস ওয়াই এই জায়গায় ভোল্টেজ কারেন্টকে ল্যাগ করতেছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে স্বাভাবিক অবস্থা যখন এরকম ঘুরতে থাকলো, ঠিক সেই অনুযায়ী আমাদের ভোল্টেজ কয়েল এবং কারেন্ট কয়েল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হলো, কিন্তু তারা একই সময় হচ্ছে না, তাদের মধ্যে কিছু ফেজ ডিফারেন্স থেকেই যাচ্ছে। যেহেতু তাদের মধ্যে কিছু পরিমাণ ফেজ ডিফারেন্স থেকে যাচ্ছে, ঠিক সেই অনুযায়ী আমাদের অ্যাকর্ডিং টু ইন্ডাকশন ল অনুযায়ী এই জায়গায় আমাদের অ্যালুমিনিয়াম ডিস্কে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। যখন রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, তখন এই জায়গায় তাদের মধ্যে একটা ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হবে, যাকে আমরা টর্ক হিসাবে অভিহিত করে থাকি, এবং যেটাকে আমরা এডি কারণও বলতে পারি। যেহেতু এখানে ডিফারেন্ট লোকালাইন ম্যাগনেটিক ফিল্ড এই জায়গায় ক্রিয়েট হয়েছে, সেহেতু অ্যাকর্ডিং টু ল অনুযায়ী আমরাকে ইডি কারেন্ট বলতে পারি। এই ইডি কারেন্ট এবং ভোল্টেজের ইন্টারাকশনের কারণে, এডি কারেন্ট এবং আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ইন্টারাকশনের কারণে এই জায়গায় একটা ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হয়, যাকে বলা হয় টর্ক। অ্যাজ এ রেজাল্ট আমাদের অ্যালুমিনিয়াম ডিস্কটি ঘুরতে শুরু করে। কিন্তু নর্মাল অবস্থায় আমাদের অ্যালুমিনিয়াম ডিস্কটি রোটেট করতে পারে না, কারণ নর্মাল অবস্থায় যে ক্লকওয়াইজে রোটেট করার কথা, সেই দিকে স্টপার দিয়ে সেটাকে সুইচ করে দেওয়া হয়, যাতে সে ঘুরতে না পারে। কিন্তু যখন রিভার্স পাওয়ার ফ্লো অ্যাক্টিভেট হয়, অর্থাৎ
জেনারেটর বিদ্যুৎ প্রডিউস করার না নিয়ে যখন বিদ্যুৎ গ্রহণ করতে শুরু করে, অর্থাৎ মোটরে নিয়ে আচরণ করতে শুরু করে, ঠিক সেই মুহূর্তে অর্থাৎ ঠিক সেই মুহূর্তে কি হয়, সেই মুহূর্তে কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যায়। ভোল্টেজের ডিরেকশন সেম থেকে থাকে কিন্তু কারেন্টের ডিরেকশন সেম থাকে না, তখন কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ আমাদের ফেস অ্যাঙ্গেলটা, ফেস ডিফারেন্স 180 ডিগ্রিতে শিফট করে ফেলে। অ্যাজ এ রেজাল্ট আমাদের যে টোটাল পাওয়ারটা থাকবে ভি আই কস থিটা, ভি হচ্ছে ভোল্টেজ, আই হচ্ছে কারেন্ট, এবং কস থিটা হচ্ছে আমাদের ফেস শিফট করবে 180 ডিগ্রিতে শিফট করে ফেলবে, তখন আমাদের টোটাল পাওয়ারটা মাইনাসে চলে আসে, তখন আর পজিটিভে থাকে না। ঠিক ওই মুহূর্তে আমাদের যে রিভার্স পাওয়ার টিপ আছে, রিভার্স টিপটা অ্যাক্টিভেট হয়ে যায়। যখন রিভার্স পাওয়ার টিপটা অ্যাক্টিভেট হয়ে যায়, ঠিক ওই মুহূর্তে আমাদের অ্যালুমিনিয়াম ডিস্কটি ক্লকওয়াইজ না ঘুরতে চেয়ে এন্টি ক্লকওয়াইজ ঘুরে যায়। কারণ কি, যখন নর্মাল অপারেশন ছিল তখন সেটা ছিল ক্লকওয়াইজ, কিন্তু এখন এন্টি অর্থাৎ নর্মাল অপারেশন নেই, এখানে রিভার্স পাওয়ার টিপ অ্যাক্টিভেট হয়ে গেছে। অ্যাজ এ রেজাল্ট আমাদের অ্যালুমিনিয়াম ডিস্কটি তার এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরা শুরু করে। অ্যাজ এ রেজাল্ট সেই এন্টি ক্লকওয়াইজ ঘোরার কারণে আমাদের স্পিন্ডলটি, যেটা ডিস্কের সাথে অ্যাটাচ অবস্থা রয়েছে, স্পিন্ডলটি পুশ করলে সে আমাদের সার্কিটটাকে ক্লোজ করে দেয়। অ্যাজ এ রেজাল্ট আমাদের রিভার্স পাওয়ার ট্রিপ অ্যাক্টিভেট হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, এটাই হচ্ছে মূলত আমাদের ফুল অপারেশন, কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের এই জায়গায় ভোল্টেজ কয়েল এবং কারেন্ট কয়েল কেন ডিফারেন্স করা হচ্ছে? আমরা কি দুইটা ভোল্টেজ কয়েল ইউজ করতে পারি না? আমরা কি দুইটা কারেন্ট কয়েল ইউজ করতে পারি না? ইয়াস, এই জায়গায় ভোল্টেজ হচ্ছে নির্ধারণ করবে যে আমি এত ভোল্টেজের কারণে এই জায়গায় রয়েছে, কিন্তু কোন দিকে যাবে, সে ফরওয়ার্ডের দিকে যাবে না রিভার্সের দিকে যাবে, তা ভোল্টেজ কয়েল ডিটেক্ট করতে পারবো না। এর জন্য আমাদের এই জায়গায় কারেন্ট কয়েল ইউজ করা হয়েছে, যাতে আমরা আমাদের ডিরেকশনটা বুঝতে পারি। কারণ শুধু ভোল্টেজ কয়েল দিলে কি কোন দিকে যাবে, তাহলে তো আমার রিভার্স পজিটিভ অ্যাক্টিভেট হতো না, এর জন্য আমরা দুইটা ভোল্টেজ কয়েল ইউজ করতে পারবো না। আবার কারেন্ট কয়েল যদি আমরা দিতাম, সে শুধু কারেন্টটাকে ডিটেক্ট করতে পারতো, কিন্তু সে নির্দিষ্ট পথে যেতে পারতো না। তার জন্য আমাদের এই জায়গায় ভোল্টেজ কয়েল এবং কারেন্ট কয়েল দুটি সম্মিলিতভাবে ব্যবহার করা হয়েছে। সাপোজ ধরে রাখেন আপনি একটা সাইকেল নিয়ে আপনি একটা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো শুরু করেছেন। এই সাইকেলটি হচ্ছে আপনার কারেন্ট, এবং নির্দিষ্ট যে গন্তব্যে পৌঁছাবেন সেই গন্তব্যটি হচ্ছে আপনার ভোল্টেজ। এখন যদি আপনার ভোল্টেজ কয়েল না থাকে, দুইটি কারেন্ট কয়েলই থাকে, তাহলে আপনি শুধু সাইকেল নিয়ে বসে থাকতে হবে, আপনি সামনের দিকে মুভ করতে পারবেন না। আবার আপনার কাছে যদি দুটো ভোল্টেজ কয়েল থাকে, তাহলে কি হবে, শুধু পথ থাকবে কিন্তু আপনার কাছে সাইকেল থাকবে না। অ্যাজ এ রেজাল্ট আপনি কোনো প্রপার আউটপুট পাবেন না এবং আপনার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবে না। ঠিক সেম টু সেম মেকানিজম আমাদের এই রিভার্স পাওয়ার ট্রিপে ফলো করছে। সো রিভার্স পাওয়ার ট্রিপ ভোল্টেজ কয়েল এবং কারেন্ট কয়েল থাকার কারণে সে ভোল্টেজটাকে সেন্স করতে পারতেছে। অ্যাজ এ রেজাল্ট নর্মাল অপারেশন এবং অ্যাবনর্মাল অপারেশনে কারেন্ট ফরওয়ার্ডের দিকে এবং রিভার্সের দিকে মুভ করে আমাদের এই রিভার্স পাওয়ার ট্রিপটিকে অ্যাক্টিভেট করতেছে। এটাই ছিল আমাদের মূলত রিভার্স পাওয়ার ট্রিপের এক্সপ্লেনেশন। যদি এর মধ্যে কারো কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারবেন। আচ্ছা, এটা শেষ করার আগে আরেকটা ইম্পর্টেন্ট টপিকস আপনাদেরকে বলে দেই। সেটা হচ্ছে রিভার্স পাওয়ার ট্রিপের মধ্যে অবশ্যই একটা টাইম ডিলে ইরেজমেন্ট থাকবে। যদি টাইম ডিলে ইরেজমেন্ট না থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, দেখা যাবে আমাদের ফল কোনো সিগন্যাল ক্রিয়েট হবে, নর্মাল কোনো হালকা কোনো অ্যাবনর্মাল হয়ে আমাদের রিভার্স পাওয়ার ট্রিপ অ্যাক্টিভেট হয়ে যাবে। এর জন্য আমাদের এই জায়গায় টাইম ডিলে দেওয়া হয়, যাতে সে প্রপার টাইমে প্রপার মতো সে মেজারমেন্ট করতে পারে এবং রিভার্স পাওয়ার ট্রিপটিকে পজিটিভলি সে অ্যাক্টিভেট করতে পারে। সো এটাই ছিল আজকে মূলত আমার রিভার্স পাওয়ার ট্রিপের এক্সপ্লেনেশন। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলো অ্যান্সার করার, এবং কারো কোনো কনফিউশন থেকে থাকলে আপনি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। সো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন। পরবর্তীতে আবারও নতুন কোনো টপিক নিয়ে হাজির হয়ে যাব। আসসালামু আলাইকুম এভরিওয়ান।